একটার নাটক শুধুমাত্র 92.7 বেগ এফএম-এ। আজকের নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে প্রায়শ্চিত্ত। নাট্যরূপ গোরা চক্রবর্তী। অভিনয় বিন্ধবাসিনী পামেলা, অনাথ বন্ধু সৌগত ও সূত্রধারের ভূমিকায় সুমন্ত। আমার স্বামীর নাম অনাথ বন্ধু। দুগ্ধ ফেননিভ অনিন্দ সুন্দর দেবপম সৌম্যকান্তি আমার স্বামীর। একবার দেখলে চোখ ফেরাতে ইচ্ছে করে না। এমন পতিদেবকে সারা জীবন পুজো করে যেতে আমার কোনো কুণ্ঠা হবে না। কথাবার্তায় সে বিচক্ষণ। শুধু এই যে সে গ্রামের গরিব ঘরের ছেলে, তাতে কি? এটা তো আর তার হাতে ছিল না। আমার পিতার যথেষ্ট আছে। বর্তমানে সে কলকাতার কলেজে পড়াশুনো করছে। থাকে আমাদের বাড়িতেই, অর্থাৎ আমার পিত্রালয়ে। সে এই বাড়ির মধ্যমণি। তার এলে পরীক্ষা সমাগত। আমার স্বামীকে বেশি পড়াশুনো করতে হয় না। ও তো সব জেনে বসে আছে। একবার পরীক্ষা দিলেই ওর সাফল্য নিশ্চিত। বাড়ির সবাই বলছে ও যদি পরীক্ষা দেয় তবে ও ফার্স্ট হবেই। এমন প্রতিশ্রুতিপন্ন আমার স্বামী হঠাৎ ঠিক করল সে পরীক্ষা দেবে না। সবাই তো হাই হাই করে উঠল। আমারও খারাপ লেগেছে। তবে আমার বিশ্বাস এর পশ্চাতে কোনো কারণ আছে। সেদিন রাতে শোবার ঘরে স্বামী আমাকে জিজ্ঞেস করল, তোমার বিন্ধবাসিনী নামটা বড্ড সেকেলে। তাই? তা তুমি আমাকে একটা নতুন নাম দাও। একটা সুন্দর নাম তো দিতেই পারি, কিন্তু তাতে কি লাভ? কেন? কাগজে কলমে তো তোমার নামটা সেই সেকেলেই থেকে যাবে। উমা, আমি বলে মেয়ে মানুষ, কাগজে কলমে নাম দিয়ে কি করব? তুমি জমিদার কন্যা, বলা যায় না, কোনোদিন হয়তো কাজে লাগবে। তবে এফিডেভিট করে কোর্টে গিয়ে নাম পরিবর্তন করা যায়। না বাবা, ওই কোর্টে গিয়ে আমার কাজ নেই। আমার নাম যা আছে তাই থাক। তুমি বরং আমাকে একটা মিষ্টি নাম দাও। বেশ, কি নাম দেওয়া যায়? আচ্ছা, তোমাকে আমি বিন্দি বলে ডাকবো। বাহ, কি সুন্দর নাম দিলে। একটা কথা বলবো? বলো না। তুমি পরীক্ষাটা দিলেই ভালো হতো। সবাই বলছে, আর আমিও জানি, পরীক্ষা দিলেই তুমি ফার্স্ট হবে। পরীক্ষা দিলেই কি একটা কিছু হয়ে গেল নাকি? আমাদের কেদারও তো পাশ দিয়েছে, তাতে হয়েছেটা কি? সে তো সেই বাড়িতে বসেই ভেরেন্ডা ভাজছে। ঠিকই বলেছ। দেশের অনেক গোগর্ধব যে পরীক্ষায় পাশ করছে, সে পরীক্ষা দিয়ে তোমার গৌরব কি আর বাড়বে? এলে পরীক্ষা একটা পরীক্ষার মধ্যেই গণ্য নয়। এমনকি বিলেতের কোনো কলেজে বিয়ের নিচে পরীক্ষাই নেই। কিছুদিন পর প্রতিবেশিনী সখী কমলা গাল ফুলিয়ে এসে খবর দিল যে তার দাদা রমেশ এবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জলপানি পাচ্ছে। আমি বুঝতে পারলাম কমলার এই আনন্দ বিশুদ্ধ আনন্দ নয়। এর ভেতর আমার স্বামীর প্রতি তীর্যক উক্তি আছে। আমিও দু কথা শুনিয়ে দিলাম। কমলার এই আচরণের পর মনটা দুদিন ধরে অবসাদগ্রস্ত ছিল। এমন সময় একটি দূরস্থ ধনী কুটুম কিছুদিনের জন্য কলকাতায় এসে আমাদের বাড়িতে আশ্রয় নিল। আমার স্বামী যে বড় বৈঠকখানাটি অধিকার করে থাকত, নব অভ্যাগতর বিশেষ সমাদরের জন্য তাকে সেই ঘরটি ছেড়ে দিয়ে কিছুদিনের জন্য আমার পতিদেবকে মামাবাবুর ঘরে থাকতে অনুরোধ করা হয়। আমার স্বামী পিতাকে তুচ্ছ করে আমাকে অনেক কথা শোনালো, এমনকি অনাহার ইত্যাদির হুমকিও দিল। কান্নাকাটি করে হাতে পায়ে ধরে তাকে শান্ত করি। এই ঘটনার পর ভেবে দেখলাম, বিয়ের পর স্বামীকে নিয়ে বাপের বাড়িতে বসবাস করা সত্যি অসম্মানজনক। বিশেষত আমার স্বামী সম্প্রতি কলেজ যাওয়াও যে বন্ধ করে দিয়েছে। একদিন রাতে শোয়ার সময় স্বামীকে বললাম, শোনো, আমার এখানে থাকতে আর ভালো লাগছে না, আমাকে তোমাদের ঘরে নিয়ে চলো।
তোমার কি মতিভ্রম হলো নাকি? কেন? কলকাতার এই প্রাসাদ ছেড়ে গ্রামে আমাদের মাটির বাড়িতে থাকবে কেমন করে শুনি? ও আমি থাকতে পারবো। দেখো, গ্রামে আমাদের হতদরিদ্র অবস্থা, তাতে কি? ডাল ভাতের সংসার। তুমি সেখানে থাকবে কেন? সেখানেই আমার শান্তি, আমি সেখানেই থাকবো। আহ, তুমি যদি না যাও তো আমি একলাই যাব। বিন্দি, পাগলামো করো না। ওখানে সংসারে দুটো ছোট ভাই বোন আছে, তাতে কি মা হয়েছে? আছেন, বৌদি আছেন, দাদা পশ্চিমে কাজ করেন এবং মাসে গ্রামের বাড়ির জন্য মাত্র 50 টাকা পাঠান। ওই 50 টাকায় ওখানকার সংসার চলে। বড় বৌদি সংসারের কোনো কাজ করেন না। ও, তুমি তুমি পারবে না ওখানে থাকতে। না না। পারবো, আমি তোমায় বলছি তো, আমি পারবো ওখানে থাকতে। আহ, আমার স্বামী মনে মনে বিরক্ত হয়ে আমাকে নিয়ে কলকাতার বাইরে ক্ষুদ্র পল্লীতে মৃত্তিকা নির্মিত খোড়ো ঘরে নিয়ে যাবার উদ্যোগ করল। স্বামী গৃহে যাওয়ায় আমাকে দৃঢ় প্রতিজ্ঞ দেখে পিতামাতার সন্দেহ হল। একান্তে পিতা শুধলেন, মা, আমাদের কোনো অজ্ঞানকৃত আচরণে তোমার মনে কি ব্যথা লেগেছে? আমি বললাম, এক মুহূর্তর জন্য নয়। তোমাদের জামাতাকে নিয়ে এখানে বড় সুখে বড় আদরে আমার দিন কেটেছে। তোমরা তো জানো, বিয়ের পর মেয়েকে শ্বশুরবাড়িতেই থাকতে হয়, ওটাই তো মেয়েদের ঘর। অবশেষে অশ্রু নেত্রে সকলের নিকট বিদায় নিয়ে আপন আজন্মকালের স্নেহমণ্ডিত পিতৃগৃহ, পরিজন এবং সঙ্গিনীগণকে ছেড়ে আমি একদিন পালকিতে আরোহণ করলাম। আশ্চর্য! কলকাতার ধনী গৃহে এবং পল্লীগ্রামের গৃহস্থ ঘরে বিস্তর প্রভেদ। কিন্তু বিন্দি একদিনের জন্য ভাবে অথবা আচরণে অসন্তোষ প্রকাশ করল না। মনের আনন্দে গৃহকার্যে শাশুড়ির সহায়তা করতে লাগল। নিজ ব্যয়ে কন্যাকে সাহায্য করার জন্য শ্বশুরমশাই একটি দাসী পাঠিয়েছিলেন। বিন্দি তাকেও বিদায় করে দিল। ক্রমে দেখতে পেলাম বিন্দি আমার মার হৃদয় অধিকার করে নিল এবং পল্লী রমণীগণও তার গুণে মুগ্ধ হয়ে গেল। কলকাতায় শ্বশুরালয়ে বেশ ছিলাম। বিন্দির গোঁ আর সেই গোঁতেই আজই অজপল্লীতে এসে শুধু অন্তর্দাহে জ্বলছি। কারো সাথে গল্প করে আনন্দ পাই না। গ্রামের ছাত্রদের নিয়ে একটা লাইব্রেরি খুলেছি, আমি তার প্রেসিডেন্ট। পত্রপত্রিকায় চিঠি পাঠাতে 2 পয়সা খরচ হয়। মার কাছে পয়সা চাইতে গেলে 2 পয়সা দিয়ে বলবে আর নেই। একদিন তো বিন্দি বলেই দিল, মার কাছে এমন করে পয়সা চাইবে না। একটা কোনো চাকরি করার জন্য বিন্দি পীড়াপিড়ি করে। আমি তো জানি যে চাকরির চেষ্টা করে কোনো লাভ নেই। তাই একদিন বিন্দিকে বলে দিলাম, আমার উপযুক্ত চাকরি আছে বটে, কিন্তু পক্ষপাতী ইংরেজ সরকার সে সকল পদে শুধু ইংরেজকেই নিযুক্ত করে। বাঙালি হাজার যোগ্য হলেও তার কোনো আশা নেই। ইদানিং বিন্দি অবশ্য আর পীড়াপিড়ি করে না। পল্লীর এই দরিদ্র গৃহে বেশ আছি। শ্বশ্রুমাতা আমায় স্নেহ করেন। বড় যা অবশ্য কটু কথা বলতে ছাড়ে না, বলবেই তো। তার স্বামীর 50 টাকা মাইনের চাকরিতে যে এই সংসার চলছে। একদিন বলছিল, বড় মানুষের মেয়ে হয়ে বড় মানুষের জামাইকে নিয়ে পড়ে আছো কেন? আমি ওসব কথার কোনো উত্তর দিইনি। আপনজনের ভর্ৎসনা ঘরের ব্যাপার, তাতে অসম্মান হয় না। শ্বশ্রুমাতার স্নেহে আমি ধন্য, এখানে বেশ আছি। ইতিমধ্যে স্বামীর দাদা ছুটিতে কিছুদিনের জন্য পল্লীগৃহে এসেছেন। প্রতি রাত্রেই বড়জার অনেক উদ্দীপনাপূর্ণ ওজো গুণ সম্পন্ন বক্তৃতা শ্রবণ করছিলেন। এমন সময় পল্লীর এন্ট্রান্স স্কুলে 3য় শিক্ষকের পদ খালি হল। আমি এবং দাদা দুজনেই আমার স্বামীকে এই কাজটি গ্রহণ করার জন্য পীড়াপিড়ি করতে লাগলাম। ফল এমন হল যে আমার স্বামী আমাদের প্রতি অতীব বৈরাগ্য প্রকাশ করতে লাগল। এমনকি একদিন ভ্রাতৃর সম্মুখে
আমার স্বামী অনাহারে থাকার সিদ্ধান্ত ব্যক্ত করল। তখন দাদা তার হাত ধরে মিনতি করে তাকে অনেক চেষ্টায় ঠান্ডা করলেন। ছুটি অন্তে দাদা কর্মক্ষেত্রে চলে গেলেন। বড়জা রুদ্ধ আক্রোশে মুখখানা গোলাকার করে কুদর্শন চক্র নির্মাণ করে রইলেন। মনে হয় দাদা ভ্রাতৃস্নেহে বড়জাকে সাবধান করে গেছেন, তাই মুখে খুব একটা কটুবাক্য বলছেন না। একদিন রাতে স্বামী আমায় বললেন, আজকাল বিলেত ফেরত না হলে কোনো ভদ্র চাকরি পাওয়া যায় না, বুঝলে? ওমা, তাই আমি মনস্থ করেছি যে বিলেত যাব। সে কি কথা? ওটা তো ম্লেচ্ছদের দেশ, ওখানে গেলে জাতিভ্রষ্ট হয়। না না, তুমি ওখানে যেতে পারো। তুমি এত সহজে উতলা হও কেন বুঝতে পারি না। ওখানে আরে আমি তো ওখানে গোমাংস ইত্যাদি ভক্ষণ করব না। ইস, তারপর দেশে ফিরে প্রায়শ্চিত্ত করে নিলেই হবে এখন। তবে তুমি যাও। কিন্তু ওখানে যেতে গেলে না বেশ কিছু টাকার প্রয়োজন। ও, তুমি তোমার বাবার কাছ থেকে কোনো ছুতোয় কিছু অর্থ যদি সংগ্রহ করো। হ্যাঁ, হুম, বাবার কাছে কেমন করে অর্থ ভিক্ষা করব? না না, এমন কাজ আমি করতে পারবো না। দেখো, শ্বশুরের নিকট জামাতা হয়ে আমি কেমন করে টাকা চাইব? তুমিই সেটা করতে পারবে। বাপের বাড়িতে তোমাকে নিয়ে আমার একটা আত্মসম্মান বোধ জাগ্রত আছে। সে আত্মসম্মান বোধেই তোমাকে নিয়ে এখানে শত কষ্টের মধ্যে আমি পড়ে আছি। আহা, আমি পিতার নিকট অর্থ ভিক্ষা করে আত্মসম্মান, না না, ও আমি জলাঞ্জলি দিতে পারি না। আমাকে অনুরোধ করো না। বিস্তর রাগারাগি করলাম এবং মর্মপীড়া দিলাম। লাভ কিছু হলো না। বিন্দি কিছুতেই রাজি হলো না, শুধু চোখ লাল করে অশ্রুপাত করে ভাসালো। শ্বশুর ভাগ্য থেকেও নেই বলে ভাবছি কি করা যায়। এমন সময় পুনরায় কলকাতা যাওয়ার সুযোগ এলো। সময়টা ছিল শরৎকাল। বিন্দিদের বাড়িতে খুব ঘটা করে দুর্গাপূজা হয়। সে উপলক্ষে কন্যা এবং জামাতাকে সাদরে আহ্বান করে আনার জন্য শ্বশুর রাজকুমারবাবু বহু সমারোহে যানবাহনাদি প্রেরণ করলেন। প্রায় 1 বৎসর অন্তে কন্যা স্বামী সহ পুনরায় পিতৃভবনে প্রবেশ করল। জামাতা এবার পূর্বাপেক্ষা অনেক বেশি আদর পেল। বিন্দিও অনেককাল পরে অহর্নিশি স্বজন স্নেহে ও উৎসব তরঙ্গে আন্দোলিত হতে লাগল। পূর্বে যে ঘরে শয়ন করতাম, এবার শ্বশ্রুমাতা সে ঘরে শয়নের ব্যবস্থা না করে নিজের শয়নগৃহ কন্যা জামাতাকে প্রদান করেছেন। বাড়িতে পুজো, আজ ষষ্ঠী। ব্যস্ততা ও কোলাহলের সীমা নেই। দূর এবং নিকট সম্পর্কীয় আত্মীয় পরিজনে অট্টালিকার প্রত্যেক প্রকোষ্ঠ এক্কেবারে পরিপূর্ণ। সে রাত্রে বড় শ্রান্ত হয়ে শয়ন করতে এসেছিলাম। স্বামী কখন শয়ন করতে এলেন জানতেও পারিনি। আমি তখন গভীর নিদ্রায় মগ্ন। কখন ভোর হলো টেরই পাইনি। 2 সখী কমল ও ভুবন যখন পরিহাসপূর্বক দরজার সামনে উচ্চৈঃস্বরে হেসে উঠল, তখন জেগে উঠে দেখি স্বামী কখন উঠে চলে গেছে সে জানতেই পারিনি। শয্যা ছেড়ে নেমে দেখি আমার মার লোহার সিন্দুক খোলা এবং তার মধ্যে আমার বাবার যে ক্যাশ বাক্সটি থাকত সেটিও নেই। তখন মনে পড়ল কাল সন্ধ্যায় মায়ের চাবির গোছা হারিয়ে যাওয়ায় বাড়িতে একটা গোলযোগ পড়ে গিয়েছিল। সেই চাবি চুরি করে কোনো চোর এ কাজ করেছে, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তখন আমার মনে আশঙ্কা হলো যে ওই চোর আমার স্বামীকে আঘাত করে থাকতে পারে। আমি তখন ঘরের আনাজ কানাজ খুঁজছি। হঠাৎ দেখি খাটের পায়ের কাছে মায়ের চাবির গোছার নিচে একটি চিঠি চাপা রয়েছে। হাতে নিয়ে চিঠিটা পড়লাম। কোনো এক বন্ধুর সাহায্যে বিলেত যাওয়ার জাহাজ ভাড়া সংগ্রহ করেছি। সেখানকার খরচপত্র চালাবার অন্য কোনো উপায় ভেবে না পেয়ে আমার শ্বশুরের অর্থ অপহরণ করে বারান্দা সংলগ্ন কাঠের সিঁড়ি দিয়ে অন্দরের বাগানে নেমে পাঁচিল টপকে পালাচ্ছি।
কাল ভোরবেলায় জাহাজ ছাড়বে। ইতি, তোমার অনাথ বন্ধু। মর্মাহত হয়ে আমি শয্যায় অশ্রু বিসর্জন করতে লাগলাম। এক এক সময় মায়ের ডাকে সাড়া দিয়ে দরজা খুললাম, আর বাবাকেও ডেকে আনতে বললাম। পিতামাতা এলে দরজা বন্ধ করে আনত মুখে ব্যক্ত করলাম, আমাকে মাফ করো। স্বামীকে বিলেত পাঠাবার জন্য তোমার সিন্দুক থেকে আমি টাকা চুরি করেছি। বাবার পদতলে ধুলির মতো লুণ্ঠিত হয়ে কাঁদতে লাগলাম। আমার কাছে চাসনি কেন বলে বাবা বিস্তর ভর্ৎসনা করে চলে গেলেন। দরজার বাইরে দাঁড়িয়ে উৎসব গৃহের সমস্ত স্বজন প্রতিবেশী দাস দাসী সবাই জানতে পারল। ষড়যন্ত্রপূর্বক চাবি চুরি করে স্ত্রীর সাহায্যে রাতারাতি অর্থ অপহরণ করে আমার স্বামী বিলেত পলায়ন করেছে। কাউকে মুখ দেখাবার অভিপ্রায় আর রইল না। বিন্ধুবাসিনী শয়নকক্ষের দরজা বন্ধ করে অনাহারে বিছানায় পড়ে রইল। তার সেই শোকে কেউ দুঃখ অনুভব করল না। বিন্ধুবাসিনীর দুষ্টু বুদ্ধিতে সকলেই বিস্মিত হল। সকলেই ভাবল, বিন্ধুর চরিত্র এতদিন সুযোগের অভাবে অপ্রকাশিত ছিল। নিরানন্দ গৃহে পূজার উৎসব কোনো প্রকারে সম্পন্ন হল। অপমান এবং অবসাদে অবনত হয়ে বিন্ধুর শ্বশুর বাড়ি ফিরে এল। সেখানে পুত্র বিচ্ছেদে কাতর বিধবা শাশুড়ির সঙ্গে পতি বিরহ বিধুরা বধূর ঘনিষ্ঠতর সংযোগ স্থাপিত হল। উভয়ে পরস্পর নিকটবর্তী হয়ে নীরব শোকের ছায়াতলে সুগভীর সহিষ্ণুতার সঙ্গে সংসারের সমস্ত তুচ্ছতম কাজগুলি পর্যন্ত স্বহস্তে সম্পন্ন করতে লাগল। শাশুড়ি যে পরিমাণে বিন্ধুর নিকটবর্তী হল, পিতামাতা সে পরিমাণে দূরে চলে গেল। পিতামাতা ঐশ্বর্যশালী, তাঁরা বিন্ধুর অবস্থা থেকে অনেক দূরে অধিষ্ঠান করেন। বিন্ধু আবার চুরি স্বীকার করে আরো অনেক নিচে পড়ে গেল। স্নেহ সম্পর্কের বন্ধন এত অধিক পার্থক্য ভার বহন করতে পারে কিনা কে জানে। স্বামী আমার বিলেত গিয়ে সপ্তাহে অন্তত একটা চিঠি লিখত। সে ম্লেচ্ছ দেশে গিয়ে জাত খুইয়েছে ঠিক, কিন্তু ব্যারিস্টারি পড়ছে বিলেতে। হাজার হোক, সে আমার স্বামী, গর্ব আমার হবেই। আমার শ্বশ্রুমাতাও পুত্র গর্বে গরবিনী। আমরা এই দুই রমণী এই গর্ব অন্য কাউকে প্রকাশ করতে পারি না, কারণ বিলেত গিয়ে আমার স্বামী পতিত হয়েছে। আমাদের এই ক্ষুদ্র আনন্দ আমাদের ক্ষুদ্র মনেই সীমাবদ্ধ থাকে। ক্রমে চিঠির সংখ্যা কমতে থাকে এবং বছরখানেক পর প্রায় বন্ধ হয়ে যায়। পড়াশোনা, তাও আবার ব্যারিস্টারির পড়াশোনা, চারটিখানি কথা তো নয়। হয়তো পড়াশোনার চাপেই চিঠি লিখতে পারছে না, এরূপ মনে করে শ্বশ্রুমাতা এবং আমি মনকে বোঝাই। অনাথ বন্ধু বিলেতে গিয়ে প্রথম প্রথম একটু আড়ষ্ট ছিল। ক্রমে বিলেতের স্বাধীন সামাজিকতার শিকার হতে আরম্ভ করল। তার অশিক্ষিতা গৃহকার্যরতা স্ত্রী অপেক্ষা বিদ্যা বুদ্ধি রূপগুণ সর্ববিষয়ে শ্রেষ্ঠতর অনেক ইংরেজ রমণী অনাথ বন্ধুকে সুযোগ্য সুবুদ্ধি এবং সুরূপ বলে সমাদর করত। এমন অবস্থায় সে নিজের একবস্ত্র পরিহিতা অবগুণ্ঠনবতী অগৌরবর্ণা স্ত্রীকে কোনো অংশেই নিজের সমযোগ্য জ্ঞান করবে না, এমন হওয়া বিচিত্র নয়। কিন্তু
পল্লী বাংলার দরিদ্র স্ত্রী এবং দরিদ্র মাতা তা বুঝতে পারল না। এই পতিত বঙ্গবীরের যখন অর্থের অনটন আরম্ভ হল, তখন সে এই নিরুপায় বাংলার পল্লীর দরিদ্র রমণীকে টেলিগ্রাফ করতে কোনো সংকোচ বোধ করল না। আর এই বঙ্গ রমণী দু হাতে কেবল দুগাছি কাঁচের চুড়ি রেখে অঙ্গের সমস্ত অলংকার বিক্রি করে বিলেতে টাকা পাঠাতে লাগল। পাড়া গাঁয়ে নিরাপদে রক্ষা করার উপযুক্ত স্থান নেই বলে বিন্ধর সমস্ত গয়নাগুলি পিতৃগৃহে ছিল। স্বামীর কুটুম্ব ভবনে নিমন্ত্রণে যাওয়ার ছলে বিন্ধবাসিনী একে একে সমস্ত গয়না এনে বিক্রি করে স্বামীর প্রয়োজনে বিলেতে টাকা পাঠাতে থাকল। একসময় সমস্ত গয়না নিঃশেষিত হল। বিন্ধবাসিনী মাথার দিব্যি দিয়ে অশ্রু জলে পত্রের অক্ষর বিকৃত করে অনাথ বন্ধুকে জানিয়ে দিল তার গয়না নিঃশেষিত। শ্বশ্রুমাতার গর্ব, ছেলে তার বিলেত থেকে পাশ করে ফিরেছে। আমার গর্ব, স্বামী আমার বিলেত থেকে পাশ করা ব্যারিস্টার। স্বামী চুল খাটো করে দাড়ি কামিয়ে কোট প্যান্ট পরে ব্যারিস্টার হয়ে ফিরে এলেন এবং হোটেলে আশ্রয় নিলেন। পল্লী গ্রামের এই হত দরিদ্র গৃহে তাঁর উপযুক্ত স্থান নেই। তদুপরি বিলেত থেকে জাতিভ্রষ্ট হয়ে ফিরলে দরিদ্র গৃহস্থ যে নিরুপায়। আমার বাপের বাড়ি আচারনিষ্ঠ পরম হিন্দু, তাঁরাও জাতিচ্যুতকে আশ্রয় দিতে পারেন না। অর্থাভাবে তাঁকে শীঘ্র বাসায় উঠতে হল। সে বাসায় তিনি আমাকে নিয়ে যেতে প্রস্তুত নন। বিলেত থেকে ফিরে এসে কেবল 2-3 দিন বেলায় বেলায় আমাদের সাথে দেখা করে গেছেন। ম্লেচ্ছ আচারকে ঘৃণা করি, তবু স্বামীকে দেখে মনে হয় একেবারে ঠিক যেন বিলেতি সাহেব, বাঙালি বলে চিনে নেওয়ার জোই নেই। এমন স্বামী গর্বে আমি গর্বিনী। ইতিমধ্যে একদিন গঙ্গা তীরবর্তী আমাদের মাতুলালয় থেকে নৌকোযোগে ফেরার সময় আমার একমাত্র ভ্রাতা হরকুমার স্টিমারের সংঘাতে স্ত্রী এবং পুত্র সহ জলমগ্ন হয়ে মারা যায়। আমার পিতৃকুলে এই পরিত্যক্ত কন্যা ব্যতীত আর কেউ রইল না। এই দুঃখদ ঘটনার সময় পিতা আমাকে স্নেহের বন্ধনে বাঁধিত করে নিয়ে এসেছিলেন। অভিশপ্ত ভারতবর্ষে গুণের সমাদর নেই। ব্যারিস্টার হয়ে দেশে ফিরে যেমনভাবে টাকা রোজগার করব ভেবেছিলাম, তা আর হচ্ছে না। আর হবেই বা কেমন করে? বার অ্যাসোসিয়েশনের সতীর্থরা ঈর্ষাবশত আমার উন্নতি পথে গোপনে বাধা স্থাপন করছে। আমার প্রিয় খাদ্য চিকেন রোস্ট আর চিংড়ি ফ্রাই খাওয়া ছেড়েই দিয়েছি। হঠাৎ একদিন বিন্ধবাসিনীর বাবা এসে বললেন, বাবা, তোমাকে প্রায়শ্চিত্ত করে জাতে উঠতে হবে। তোমরা ব্যতীত আমার আর কেউ নেই। শ্যালক নিধনের খবর আমি পূর্বেই জ্ঞাত ছিলাম। আমি করুণ মুখে তা মেনে নিলাম। অবশ্য অন্তরে খুবই প্রশান্তি পেলাম। তিনি জানতে চাইলেন বিলেতে গোমাংস খেতাম কিনা। আমার নৈবচ উক্তিতে তিনি প্রসন্ন হয়ে স্বগৃহে প্রায়শ্চিত্তের বন্দোবস্ত করতে ফিরে গেলেন। বিদেশে যদিও উক্ত নিষিদ্ধ চতুষ্পদ আমার প্রিয় খাদ্যশ্রেণীর মধ্যেই ভুক্ত ছিল, তথাপি তা অস্বীকার করতে আমার দ্বিধাবোধ হল না। মনে হলো সমাজ যখন স্বেচ্ছাপূর্বক মিথ্যা কথা শুনতে চায়, তখন একটা মুখের কথায় বাধিত করতে দোষ দেখি না। যে রসনা গরু খেয়েছে, সে রসনাকে গোময় এবং মিথ্যা কথা নামক দুটো কদর্য পদার্থ দ্বারা বিশুদ্ধ করে নেওয়া আমাদের আধুনিক সমাজের নিয়ম। আমি সে নিয়ম লঙ্ঘন করতে চাই না। বাবা পণ্ডিতদিগের বিধান নিলেন। তাঁরা বললেন,
তিনি যদি গোমাংস খেয়ে না থাকেন তবে তাকে জাতে তোলার উপায় আছে। প্রায়শ্চিত্ত করে সমাজে অধিষ্ঠিত হওয়ার একটা শুভ দিন নির্দিষ্ট হল। ইতিমধ্যে আমার স্বামী কেবল যে ধুতি চাদর পরলেন তাই নয়, তর্ক এবং উপদেশ দ্বারা সারা সমাজের গালে চুনকালি লেপন করতে লাগলেন। যে শুনল সকলেই খুশি হল। আনন্দে গর্বে আমার প্রীতিসুধাসিক্ত কোমল হৃদয়টি আপ্লুত হতে লাগল। বিলেত থেকেই যিনি ফেরেন একেবারে বিলেতি সাহেব হয়ে আসেন। দেখে বাঙালি বলে চেনার জো থাকে না, অথচ আমার স্বামী একেবারে অবিকৃতভাবে ফিরেছেন। তদুপরি তাঁর হিন্দু ধর্মে ভক্তি পূর্বাপেক্ষা বহু গুণ বৃদ্ধিও পেয়েছে। যথানির্দিষ্ট দিনে ব্রাহ্মণ পণ্ডিতে রাজকুমার বাবুর অট্টালিকা ভরে গেল। অর্থব্যয়ের কিছুমাত্র ত্রুটি হয়নি। আহার এবং বিদায়ের আয়োজন যথোচিত হয়েছে। অন্তঃপুরে নিমন্ত্রিত পরিজনবর্গের ঘোরতর কোলাহল এবং কর্মরাশির মধ্যে বিন্ধ্যবাসিনী প্রফুল্ল মুখে লঘু মেঘখণ্ডের ন্যায় ভেসে বেড়াচ্ছে। আজ যে সমস্ত বিশ্ব ব্যাপারের প্রধান নায়ক তার স্বামী। অনুষ্ঠান সমাধা হয়েছে। অনাথ বন্ধু জাতে উঠেছেন। অভ্যাগত আত্মীয় এবং ব্রাহ্মণগণ তাঁর সঙ্গে এক আসনে বসে তৃপ্তিপূর্বক আহার শেষ করেছেন। আত্মীয়রা জামাতাকে দেখার জন্য অন্তঃপুরে ডেকে পাঠালেন। জামাতা সুস্থ চিত্তে তাম্বুল চর্বণ করতে করতে স্মিতহাস্য মুখে আলস্যমন্থর গমনে ভূমিলুণ্ঠমান চাদরে অন্তঃপুরে যাত্রা করলেন। কর্তা রাজকুমারবাবু কোলাহলকুল পণ্ডিত সভায় বসে স্মৃতির তর্ক শুনছেন। এমন সময় দারোয়ান গৃহস্বামীর হাতে একটি কার্ড দিয়ে খবর দিল, এক সাহেব লোক কা মেয়ে মায়া। রাজকুমারবাবু চমৎকৃত হলেন। পরক্ষণেই কার্ডের প্রতি দৃষ্টিপাত করে দেখলেন তাতে ইংরেজিতে লেখা রয়েছে মিসেস অনাথ বন্ধু সরকার, অর্থাৎ অনাথ বন্ধুর স্ত্রী। রাজকুমারবাবু চিন্তিত মুখে বিলেত থেকে আগতা অভ্যাগতা কি প্রকারে জামাতা স্ত্রী হতে পারে চিন্তা করে কিংকর্তব্য বিমূঢ় হয়ে স্থবির হয়ে গেলেন। এমন সময় বিলেত থেকে সদ্য প্রত্যাগতা আরক্ত কপলা আতাম্র কুন্তলা আনিল লোচনা দুগ্ধ ফেন শুভ্রা হরিণ লঘুগামিনী ইংরেজ মহিলা স্বয়ং সভাস্থলে এসে দাঁড়ালেন। প্রত্যেকের মুখ নিরীক্ষণ করে পরিচিত প্রিয় মুখ দেখতে সচেষ্ট হলেন। সংহিতার সমস্ত তর্ক থেমে সভাস্থল শ্মশানের ন্যায় গম্ভীর নিস্তব্ধ হয়ে গেল। এমন সময় অন্তঃপুর থেকে অনাথ বন্ধু পুনরায় রঙ্গভূমিতে এলেন। মুহূর্ত মধ্যে ইংরেজ মহিলা ছুটে গিয়ে তাকে আলিঙ্গনবদ্ধ করে তার তাম্বুল রাগরক্ত ওষ্ঠাধারে দাম্পত্যের মিলনচুম্বন মুদ্রিত করে দিলেন। সেদিন সভাস্থলে সংহিতার তর্ক আর উত্থাপিত হতে পারল না। এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে প্রায়শ্চিত্ত, নাট্যরূপ গোরা চক্রবর্তী, অভিনয় বিন্ধ্যবাসিনী পামেলা, অনাথ বন্ধু সৌগত ও সূত্রধারের ভূমিকায় সুমন্ত।